দর্শক, আগস্ট শুরু হয়েছে। আগস্ট কখনো কখনো কারো কাছে শোকের মাস, কখনো কখনো অনেকের কাছে আনন্দের মাস। আগস্টে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড হলো, যা ইতিহাসের অন্যতম নৃশংসতম ঘটনা। এরপরে নানাভাবে নানা সময় ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বঙ্গবন্ধু দেশের জন্য খারাপ ছিলেন, তাই তাকে সরিয়ে দেয়া বীরের কাজ। ২০২৪-এ শেখ হাসিনার পতন, সেটাও আগস্ট মাসে হলো, ৫ আগস্ট। শেখ হাসিনার পতনের পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত থাকা যারা বেঁচে আছেন, এই মেজর ডালিমের মতো, তারা বীর বিক্রমে বাইরে বেরিয়ে আসলেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে তাদের বীরত্ব প্রকাশ করলেন। কিভাবে মেরেছেন, কেন মেরেছেন, ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন এবং অনেকেই দেখলাম যে ডালিমদের বীর হিসেবে, বাংলাদেশের বীর হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করলেন। সেটা হতেই পারে। ৫ আগস্টে শেখ হাসিনার পতন, আগস্টে ঘটনা। আগস্টটা আসলে আওয়ামী লীগের জন্য খুব খারাপ একটা মাস। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা, ২৩ জনের মৃত্যু। এছাড়া আমরা দেখেছি ১৭ আগস্ট বোমা হামলার ঘটনা। আগস্টে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই কারণে আগস্ট ফোবিয়াও রয়েছে আওয়ামী লীগের মধ্যে। অন্য কোনো ব্যাপার নিয়ে আসলে আলোচনা করতে চাই না এই ভিডিওতে। আমরা আলোচনা করতে চাই স্পেসিফিকভাবে ২০২৪ সালের ৪ আগস্ট। ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় কি ঘটেছিল? আমরা জানি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আক্রমণ করা হয়েছিল। এখানে পুলিশ সদস্যদের মারা হয়েছিল এবং মেরে থানায় আগুন দিয়ে দেয়া হয়েছিল। অনেককে গাছের সঙ্গে ঝুলিয়ে মারা হয়েছিল। সেখানে একজন গর্ভবতী মায়ের মৃত্যুর কথা আমরা জানি, যিনি আকুতি করেও বাঁচতে পারেননি। তিনি বলেছিলেন যে, ভাই আমাকে মারবেন না, আমার গর্ভে বাচ্চা আছে। আজকে ২ বছরের মাথায় এসে আপনাদের জন্য সব থেকে অবাক করা, চমক জাগানো খবর সেটা হচ্ছে বিবিসি বাংলা দাবি করছে যে সেদিন ওই থানায়, এনায়েতপুর থানায় গর্ভবতী কেউ ছিলেন না। কি বিশ্বাস হচ্ছে? আরও চমক জাগানো খবর হচ্ছে গর্ভবতী যিনি ছিলেন বলে দাবি করা হচ্ছে, তিনি সেদিন মারা যাননি, তিনি এখনও বেঁচে আছেন। এরকম ভয়ঙ্কর তথ্য বের করে এনেছে বিবিসি বাংলা। তারা দাবি করছে সেদিন গর্ভবতী কেউ ছিলেন না, গর্ভবতী কোনো নারী পুলিশ সদস্য মারা যাননি। গর্ভবতী বলে যার কথা বলা হয়েছে তিনি বেঁচে আছেন এবং গর্ভবতী ব্যাপারটা সেদিন আলোচিত হয়েছিল শুধুমাত্র বাঁচার কৌশল হিসেবে। ভয়ঙ্কর সেই তথ্যের ভেতরে আরও একটু ঢুকতে চায়। এনায়েতপুর থানায় ৪ আগস্ট ২০২৪ কী ঘটেছিল? বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সেই তথ্য। এই গর্ভবতী থাকা না থাকা, এটা হয়তো আপনাকে অনেক বেশি কি বলবে, নড়িয়ে ফেলবে, কিংবা আপনি একটু নড়ে চড়ে বসবেন। হয়তো মনে করবেন যে এটা কি এক ধরনের জুলাই যোদ্ধাদের অপপ্রচার কিনা, ব্যাপারটাকে হালকা করার, এরকম ধারণা হতে পারে। কিন্তু বিবিসি বাংলার এই প্রতিবেদন পড়ে বুঝে আমার মনে হয়নি যে এই প্রতিবেদনটাকে কোনোভাবেই প্রভাবিত করা হয়েছে। হতে পারে আপনাদের মনে হতে পারে, কিংবা আমারও ভুল হতে পারে। চলুন একটু বিবিসি বাংলার প্রতিবেদনের ভেতরে ঢোকার চেষ্টা করি, ঢুকে বোঝার চেষ্টা করি এনায়েতপুর থানায় সেই দিন ২০২৪-এর ৪ আগস্ট কি ঘটেছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ এনায়েতপুর থানা, ইতিহাসের নৃশংসতম ঘটনা এবং জুলাই আন্দোলনের সব থেকে নৃশংস ঘটনা ঘটেছিল এনায়েতপুর থানায়। পুলিশ মারার যে নৃশংসতা, সেই নৃশংসতা
ঢাকার যাত্রাবাড়িতে ফুটওভার ব্রিজে পুলিশকে মেরে উল্টা করে ঝুলিয়ে রাখার যে দৃশ্য আমরা দেখেছিলাম, সেই দৃশ্যকেও হার বানিয়েছিল এনায়েতপুর থানার ওই ঘটনা। 15 জন পুলিশ সদস্য মারা গিয়েছিলেন, 13 জন স্পট ডেড, 2 জন পরবর্তীতে হাসপাতালে। বিবিসি কি বলছে? বিবিসির শিরোনামটা এমন, তারা বলছে 24-এর 4 আগস্ট এক থানায় 15 জন পুলিশ হত্যার পর কি হয়েছে। চলুন একটু ভেতরে ঢুকি। ছোট ভাইকে ফোন করে বলেছিলাম আমাদের থানা অ্যাটাক করেছে, আমি মনে হয় আর বাঁচব না, সুযোগ নাই আমাদের বাঁচার, এটাই আমার জীবনের শেষ কথা, আমার সন্তানগুলো দেখে রাখিস, আমার সঙ্গে কথা হবে না আর, এই বলে আমি মোবাইলটাও কেটে দিয়েছিলাম। সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় 2024 সালের 4 আগস্টের হামলার দিনের ভয়াবহতা এভাবেই বর্ণনা করছিলেন বেঁচে যাওয়া একজন পুলিশ সদস্য যার নাম আব্দুল মালেক। সেদিনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে আব্দুল মালেক বলেন তিনি পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়েছিলেন। আব্দুল মালেক প্রাণে রক্ষা পেলেও এনায়েতপুরে 4 আগস্টের হামলায় থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি সহ 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন, যার মধ্যে 13 জন অন দ্য স্পট, 2 জন পরবর্তীতে হাসপাতালে। এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যদের অনেকে প্রাণ রক্ষায় থানার পেছন দিয়ে পালিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকেও বাড়ি বাড়ি খুঁজে বের করে তাদেরকে মারা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। থানার পেছনের বাড়ির একজন সদস্য বলেছেন তারা ভয়ে দরজা বন্ধ করে লুকিয়েছিলেন। ওই বাড়ির ভেতরে বাথরুমে লুকিয়ে থাকা পুলিশ সদস্যদের বের করে পিটিয়ে মারার পর এক পর্যায়ে ওই বাড়ির সামনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃতদেহ জড়ো করা হয়েছিল। সেদিন এনায়েতপুর থানায় অস্ত্র, গুলি, বহু লুট হয়েছিল। থানার তথ্য অনুযায়ী 18টি রাইফেল, পিস্তল ও শটগানের মধ্যে এখনও 6টি অস্ত্র ও অধিকাংশ গুলি উদ্ধার করা যায়নি। পুলিশ এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এনায়েতপুরে সেদিন সকালের দিকে 5-6 হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে থানায় এসেছিল। প্রথম দফায় পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা ফিরে যায়, পরে 12:30-1টার দিকে আবারও হাজারো মানুষ জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুটছিল। সেদিন গুলিবিদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়া 3 জন মারা গিয়েছিল। থানা আক্রমণ করতে গিয়েছে হাজার হাজার মানুষ। তো থানা আক্রমণ করতে গেলে পুলিশ সেই থানাকে, নিজেদেরকে, থানার সম্পদ, গোলাবারুদ এগুলো রক্ষার জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে তো গুলি চালাবেই, এবং সেই চালানো গুলিতে 3 জন মারা গেছে। 3 জন যখন মারা গিয়েছে তখন জনতা সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা সবাইকে মারব, এবং সেটাই তারা করেছে। এনায়েতপুর থানার সামনে গত 7-8 বছর ধরে মৌসুমে আখ বিক্রি করা একজন ব্যবসায়ী বিবিসি বাংলাকে বলেন 4 আগস্ট তিনি আখ নিয়ে থানার সামনেই ছিলেন। তিনি দেখেছেন হাজার হাজার মানুষ মিছিল করে থানার দিকে আসে, তারা হাসিনার পতনের স্লোগান দিচ্ছিল বলে তিনি জানান। থানায় হামলা এবং সংঘর্ষের শুরুর পর তিনি আখ ফেলে সেখান থেকে পালিয়ে যান। আন্দোলনকারীদের 3 জন মৃত্যুর সম্পর্কে তিনি বলেন দুপুরের পর তাদের মৃত্যুর খবর জানতে পারেন তারা। সেদিনের পরিস্থিতি সম্পর্কে পুলিশ উপপরিদর্শক আব্দুল মালেক যিনি বেঁচে গিয়েছেন তিনি বলেন অনেক লোকজন, হাজার হাজার মানুষ, সবাই মারমুখী আচরণে এসে সরাসরি থানায় আক্রমণ করছে। জুলাই আন্দোলনের সময় ওই থানা এলাকায় কোনো প্রাণঘাতী গুলি হয়নি দাবি করেছেন তিনি। ঘটনার দিন এক পর্যায়ে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করা হয়। যখন ভেতরে ঢুকে থানায় আক্রমণ করে তখন কিন্তু পরে আমরা আর কন্ট্রোল করতে পারি নাই। আমাদের ইচ্ছা ছিল না কাউকে গুলি করে মারব, লাস্টে তো আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। আমাদের যদি ইচ্ছা থাকতো তাহলে তো আমরা থানার বাউন্ডারিতে ঢোকার আগেই 10-15 জনকে ফালাই দিতে পারতাম। একেবারে স্পষ্ট কথা বলেছেন। আমরা যদি মনে করতাম তাহলে আমাদের কাছে যে গুলি ছিল সেগুলোতে অনেককে ফেলে দেওয়া এটা কোনো ব্যাপারই ছিল না। আব্দুল মালেক বলছেন সেদিন থানার পানির ট্যাঙ্কির নিচে ওসি তদন্ত সহ 4 জন লুকিয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে সেখান থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 4 তারিখের ঘটনার পর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে 6 আগস্ট তাদেরকে লাশবাহী গাড়িতে কাফনের কাপড়ে মুড়ে নেওয়া হয়েছিল। বিবিসি বাংলাকে আব্দুল মালেক এটা বলেছেন। অর্থাৎ জ্যান্ত মানুষকে জ্যান্ত পুলিশকে নেয়ার সাহস পায়নি তারা। তাদেরকে লাশ বানিয়ে কাফনে মুড়িয়ে লাশের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ লাইন্সে। চিকিৎসকদের বলেছিলাম আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন,
বলছিল এ পরিস্থিতিতে যেতে পারবেন না। আমি বলছিলাম স্যার আমার তো মৃত্যু হয়েই গেছে স্যার, শুধু বডিটা বেঁচে আছে। পরবর্তীতে আমাদের কয়েকজনকে লাশবাহী গাড়িতে সাদা কাপড় পরায়ে পাঠিয়ে দেয় পুলিশ সুপার অফিসে। অন্তঃসত্ত্বা কনস্টেবলের মৃত্যুর গুজব, এটাকে গুজব বলছে বিবিসি, এবং যার মৃত্যুর কথা বলা হচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এই দাবি করছে বিবিসি। চলুন একটু জানি। এনাদপুর থানায় হামলার দিন মোট 57 জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন বলে জানা যায়। এর মধ্যে 3 জন ছিলেন নারী কনস্টেবল। বেঁচে যাওয়া একজন নারী কনস্টেবল বিবিসি বাংলাকে বলেন, থানায় আগুন দেওয়ার সময় 2 জন নারী পুলিশ থানার ভেতরে ছিল। এক পর্যায়ে তারা লুকিয়ে থাকতে না পেরে পেছন দিক দিয়ে স্থানীয় একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তিনি ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়। মারধরের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালে। সিরাজগঞ্জে নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা কনস্টেবল ছিল এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এনায়েতপুরের অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলের মৃত্যুর যে গুজব ছড়িয়ে পড়েছিল সেটি তার ঘটনা বলেও পরে বুঝতে পারেন ওই বেঁচে যাওয়া নারী পুলিশ সদস্য। বলেন যে এটা তারই ঘটনা। কিভাবে তার ঘটনা? তিনি জানান ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না। থানার 6 জন নারী পুলিশের মধ্যে 3 জন নারী সে সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে এক সহকর্মী কনস্টেবল তাকে অন্তঃসত্ত্বা হিসেবে উল্লেখ করেছিলেন। অর্থাৎ আরেকজন সহকারী কনস্টেবল ওই নারীকে বাঁচানোর জন্য বলেছিলেন যে ভাই ওকে মারবেন না, সে অন্তঃসত্ত্বা, তার পেটে বাচ্চা আছে। আমার অনেক পেট ব্যথা হয়েছিল, পেটের ব্যথায় থাকতে পারছিলাম না। আমাদের পুলিশ এক ভাইয়া বলেছিল ওর পেটে বাচ্চা আছে। যখন বলছিল পেটে বাচ্চা, তারা আমাকে বাঁচানোর জন্য কয়েকটা বাইরের ছেলে আপ্রাণ চেষ্টা করেছিল। তারা শুধু বলতেছিল ওকে মেরো না, ওকে মেরো না, ওর পেটে বাচ্চা আছে। নারী পুলিশ সদস্যের ধারণা ওই ছেলেরাই তাকে হাসপাতালে পরে নিয়ে গিয়েছিল হয়তো, কিন্তু অন্তঃসত্ত্বা শোনার পরেও তাকে আঘাত করা এবং মারধর করা থামানো হয়নি। মারধরের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং সন্ধ্যার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে হাসপাতালে আবিষ্কার করেন। থানার বাইরে একটা বাড়িতে ছিলাম, ওইখানে আমাদের উপরে আক্রমণ হয়। আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, মাথায় সেলাই হয়েছিল। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী কনস্টেবল জানান যিনি বাঁচাতে চেয়েছিলেন সেই পুলিশ কনস্টেবল রবিউল ইসলামও সেদিন মারা গিয়েছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। পুলিশ হত্যায় মামলা ও গ্রেপ্তার। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বেঁচে যাওয়া পুলিশ সদস্য এএসআই আব্দুল মালেক, তিনি বলেছেন যে তাকে দিয়ে মামলা করানো হয়েছে। শুধুমাত্র এজাহারে তিনি স্বাক্ষর করেছেন এবং সেই স্বাক্ষর করা এজাহারে কি লেখা ছিল তিনি জানেন না। তিনি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বলেছেন স্যার কোথায় সই করা লাগবে আমাকে দেন, আমি সই করে দিচ্ছি, আমি এগুলোর মধ্যে নাই। কিন্তু পরে দেখা গেল যে এই যে মামলা করা হয়েছে, মামলা সব স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে করা হয়েছে এবং আওয়ামী লীগ নেতা অনেকেই এই মামলায় এখন জেল খাটছে। তার মানে এই হামলা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অথচ মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের। কি বলছে বিবিসি? পুলিশ হত্যায় মামলা ও গ্রেপ্তার। এনায়েতপুরে পুলিশ হত্যার ঘটনায় ওই বছর 26 আগস্ট একটি হত্যা মামলা হয়, যেখানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের স্থানীয় চারজন নেতা এবং অজ্ঞাত 5-6 হাজার জনকে আসামি করা হয়। ওই মামলার 1 নম্বর আসামি করা হয়েছিল এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চুকে। তিনি কারাগারে থাকা অবস্থায় পরবর্তীতে মারাও গিয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় সভাপতি, সে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গিয়ে থানায় আক্রমণ করেছে। এই মেটিকুলাস মামলা করেছিল ডক্টর ইউনূস সরকার। এনায়েতপুরে পুলিশ হত্যার এই মামলায় গ্রেপ্তার হয়ে সিরাজগঞ্জ আওয়ামী লীগের বেশ কয়েকজন কারাগারে ছিলেন। এর মধ্যে সিরাজগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পুলিশ হত্যা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে 1 বছরের বেশি সময় ধরে কারাগারে। ব্যাপারটা বুঝতে পারছেন ডক্টর ইউনূসের কাজকারবার। সিরাজগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে বলেও জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি জানান এনায়েতপুর হত্যাকাণ্ডের 4টি মামলা হয়েছিল, একটি পুলিশ হত্যা মামলা, বাকি 3টি আন্দোলনকারী 3 জন। পুলিশ একটা করে। পুলিশ হত্যা মামলায় 9 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কিনা এই প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন মামলা তদন্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হয় না। কি হাস্যকর কথা!
মামলা তদন্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হয় না, তাহলে সারা বাংলাদেশে গত 2 বছর ধরে সার্কাস চলছে, তাই তো? এদিকে এনায়েতপুরে পুলিশ হত্যার যে মামলাটি হয়েছে সেই মামলার বাদী হিসেবে স্বাক্ষর করেছেন ওই বেঁচে যাওয়া পুলিশ সদস্য আব্দুল মালেক। মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাষ্ট্র যেভাবে দেখে সেটাই, আমার কি বলার আছে বলেন? আমি বলেছিলাম আমার শারীরিক অবস্থা ভালো না, কোথায় স্বাক্ষর করতে হবে বলেন? মানসিকভাবে মর্মাহত ছিলাম। এজাহার ওনারা লিখেছিল, আমি বলছিলাম স্যার আমার কি করা লাগবে বলেন, আমি স্বাক্ষরটা করছিলাম। তার মানে এই আব্দুল মালিকের সাক্ষ্যতেই প্রমাণ হয় যে মামলা ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়েছে যেন মূল হামলাকারীরা বেঁচে যায়। তাহলে মূল হামলাকারী কারা ছিল? ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ যারা, তারা যাদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করা হয়েছিল। অন্য সারা দেশে কোনো পুলিশ মানে হত্যাকাণ্ডে কোনো মামলা হলো না, এখানে হলো এবং গ্রেপ্তারও করা হলো। গ্রেপ্তার কাদেরকে করা হলো? আওয়ামী লীগের সাবেক এমপি, আওয়ামী লীগের এলাকার সভাপতি, তাদেরকে গ্রেপ্তার করা হলো। তাদের মধ্যে একজন আবার কারাগারে মৃত্যুবরণও করলেন। ওই সময় বিভাগীয় পুলিশের দায়িত্বশীল পদে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশের নাজুক পরিস্থিতি এবং চাপের মুখে মামলাটি রুজু করতে হয়েছে। অর্থাৎ পুলিশকে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা সাজাতে। ওই সিচুয়েশনে চাপ সৃষ্টি করে মামলা রেকর্ড করা হয়, পুলিশবাদী মামলা হয়। স্থানীয় পুলিশ আমাকে বলছিল মামলা রেকর্ড করতে বাধ্য হই স্যার, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন, এমনটা বলেছেন আব্দুল মালেক এবং ওই পরিচয় গোপন করা অফিসার। ব্যাপারটা বুঝতে পারছেন? থলের বিড়াল কিন্তু বের করে এনেছে বিবিসি। এবং বিবিসির এই মানে সার্বিক প্রতিবেদনে এখানে ওই অন্তঃসত্ত্বা নারী ব্যাপারে চমকপ্রদ তথ্য থাকলেও, অবিশ্বাস্য তথ্য থাকলেও ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে গোটা প্রতিবেদনটা পড়ে। কারণ এই প্রতিবেদনটা কোনোভাবেই বায়াসড প্রতিবেদন হওয়ার কথা নয়। এটা বিবিসি বাংলার অসাধারণ একটা অনুসন্ধান যে সেদিনের প্রকৃত ঘটনা তারা বের করে আনার চেষ্টা করেছে। এখন এই প্রতিবেদন থেকে আমরা কি বুঝতে পারি? যে সেদিন অন্তঃসত্ত্বার ব্যাপারটা এসেছিল, পেট ব্যথা হচ্ছিল ওই নারী কনস্টেবলের, পাশে আরেকজন কনস্টেবল রহিম, তিনি বলেছিলেন যে ওকে মারবেন না, ওর পেটে বাচ্চা আছে। মানে তারপরে অনেকেই মারা হতে বিরত থাকে বটে, কিন্তু তারপরেও তাকে এমনভাবে গণধোলাই দেওয়া হয় যে তিনি অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যাওয়ার পরে হয়তো সবাই মনে করেছে মারা গেছে, চলে গেছে। পরবর্তীতে তিনি নিজেকে আবিষ্কার করেছেন হাসপাতালে। কিন্তু যে রহিম কনস্টেবল, তিনি এই বাঁচানোর জন্য এই কথা বলেছিলেন, তাকেও পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। ওই ঘটনার একটা মানে অন্যরকম মানে নিউজ আমরা পেলাম। আবার মামলার দিকে যদি যাই, তাহলে ডক্টর ইউনূসের সারা দেশের মেটিকুলাস মামলার ডিজাইনটা এখানে একেবারে উদাহরণসহ, ব্যাখ্যাসহ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়? কি অনুমান করতে পারছেন এই মামলা ব্যবসা নিয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।